নাকি এই গোলাম আজমের বাংলায় এই স্লোগানটা শাহবাগে কারা দিল? আপনারা দিয়েছেন? নাকি জনাব মাহফুজকে সাইবার জগতে যে আক্রমণের মুখোমুখি হতে হচ্ছে, যে আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে এবং মুখে আনা যায় না এরকম গালাগালি যেগুলি করা হচ্ছে, সেগুলির ব্যাপারে আপনার কোনো ধারণা আছে যে এগুলি আসলে কারা করছেন? সেই ব্যাপারে প্রশ্নটার উত্তরটা পরে আপনি নিশ্চয়ই দিবেন। মাহফুজের স্ট্যাটাস এবার শুধু না, যারা মাহফুজ শুরু থেকেই যে অবস্থানটিতে আছেন, আমার কাছে মোরলেস মাহফুজকে একই স্ট্যাটাসের মনে হয় যে উনি 71 সালে জামায়াতের ভূমিকা নিয়ে একটি স্পষ্ট অবস্থান চান এবং তিনি মনে করেন যে তাদেরকে এটা ক্ষমা চাইতে হবে। এবং এই ক্ষমা চাওয়ার প্রসঙ্গটা তিনি যখন তুললেন তখন আমরা তাকে সাইবার স্পেসে অসম্ভব প্রতিকূলতার সম্মুখীন হতে দেখলাম। এমনকি তিনি তার নিজ দল এনসিপির মধ্যেও আসলে এর মধ্যে থেকে আমি যতটুকু বুঝি যে তিনি অনেক চ্যালেঞ্জের সম্মুখে পড়েছেন। এই জায়গাটার ক্ষেত্রে জনাব মাহফুজ কি এনসিপি থেকে আলাদা, নাকি এনসিপির একটা বড় অংশ মাহফুজ সাহেবের কথার সমর্থন করেন? এবং জামায়াতে ইসলামী কেন এইটাতে, আমি যদি বলি জামায়াতে ইসলামী সমর্থকরা কেন এটাতে এত ব্যাপক প্রতিক্রিয়া দেখালো, এমনকি আপনারা করলেন মাহফুজকে এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে কেন? গালিগালাজ করা হচ্ছে এই কারণে তারা মনে করছিল মাহফুজ হয়তো জামাতের প্রতি সিম্পেথাইজ হবে, অথবা যেহেতু তারা একসাথে আন্দোলন করছে এবং শিবিরের অনেক লোক মানে অনেক কর্মী তাদের সাথে ছিল এবং একসাথে একটা সম্পর্ক আছে, সেখানে মাহফুজ তাদের রাজনীতিকে রক্ষা করার জন্য বা তাদের রাজনীতিকে বিপদে ফেলে এরকম কোনো পজিশন নিতে পারে না। এটা হলো সম্পর্কের জায়গা থেকে তারা চিন্তা করছে, কিন্তু সমস্ত সম্পর্কের চেয়ে গুরুত্বপূর্ণ হলো রাজনীতি। এনসিপি কে যদি একটা রাজনীতি করতে হয়, আপনি যেটা বললেন যে এনসিপি তে মাহফুজ মানে এটা যদি বিরোধী করেন যে এনসিপি তে মাহফুজের অবস্থানটা আসলে কি, মানে মাহফুজের আমি একটা কমেন্ট করি আজকে, এনসিপি পলিটিক্স যদি দাঁড়াইতে হয় মাহফুজের লাইনেই দাঁড়াইতে হবে। মাহফুজের লাইন যদি তারা ফলো করতে না পারে এনসিপির কোনো ভবিষ্যৎ নেই। কারণ এনসিপির মধ্যে এরকম কিছু লোকজন আছে যারা এই 5 বছর চাই 10 বছর চাই, এবং একটা অনলাইনে এক ধরনের আপনার ফ্যানাটিক প্রবণতা তৈরি করা এবং এখানে খায়া না খায়া মধ্যপন্থার বিরোধিতা করে একটা কাউন্টার ফ্যাসিজমের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং না সংস্কার না নির্বাচন, মাঝখান থেকে যেইভাবে একটা নন পলিটিক্যাল এনজিও প্রজাতন্ত্রী বাংলাদেশ আছে এরকম একটা রাইখা দেওয়ার একটা রনি, আপনার কাছে কি মনে হয় যে এনসিপির যে অবস্থানের কথা আপনি বললেন সেই অবস্থানটাই কি এনসিপির ভিতরগতভাবে শক্তিশালী, নাকি যারা মাহফুজের মতো আসলেই একটা মধ্যপন্থা চায় সেই অংশটা শক্তিশালী? কারা আসলে এনসিপির এখন ডমিনেন্ট ফোর্স? রাইট, এনসিপিতে যারা পলিটিক্স চায়, যারা মনে করে যে রিয়েলি বাংলাদেশের মানুষকে তাদের লাগবে, বাংলাদেশের মানুষের সাথে নিয়ে একটা রাজনীতি নির্মাণ করতে হবে, সেই অংশটা মাহফুজের সাথে আছে। এবং সেটা শক্তিশালী কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু সেটা একটা বড় অংশ। আর যারা মনে করে প্রো এস্টাবলিশমেন্টের সাথে থাকবে, ক্ষমতার মধ্যে থেকে ছলে বলে কৌশলে নিজেদের বিকশিত করবে, আপনার গাছেরটাও খাবে তলেরটাও পোড়াবে, এই অংশ যারা আছে তারা তো একটা আছেই। তারা ধরেন সবসময় মধ্যপন্থার বিরোধিতা করবে, তারা বলবে যে ভোট দিয়ে কোনোদিন গণতন্ত্র হয় না, নির্বাচনের মাধ্যমে নাকি স্বৈরতন্ত্র আসে, এইসব বয়ান তারা দিবে। এবং এদের মধ্যে কতগুলো বুদ্ধিজীবী আছে, স্বঘোষিত দার্শনিক আছে, তাদেরকে নিয়ে তারা পাড়া মহল্লায় ঘুরবে ফিরবে, ডুকডুকি দিয়ে গান বাজাবে। তারপরে হলো আপনার তারা গণতন্ত্র কায়েম করবে জনগণকে বাদ দিয়ে। তারা জনগণের ভালো মন্দটা ঠিক করে দিবে, এইটা একটা অংশ আছে। আরেকটা অংশ আছে যে তারা মনে করে নিজেরা জনগণের কাছে যাবে, সময় লাগুক, আজকে না হোক কালকে হোক 10 বছর পরে হোক, তারা একটা রাজনীতি এখানে নির্মাণ করার চেষ্টা করবে, করে রিয়েলি তারা একটা পলিটিক্যাল ফোর্স হিসাবে আসবে। সেইটার জন্য তারা এখানে এই জন্য আমরা বলছি এখানে পলিটিক্সটা কি হবে, বিএনপি জামাত এবং এনসিপি, এখানে একটা মূল প্রবলেম কি হচ্ছে অভ্যুত্থানের পরে বাংলাদেশে দেখেন যারা মনে করছিল যে রাজনৈতিক একটা সেকেন্ড, আপনি আসলে অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমাদের দর্শকদেরকে একটু আপনি এটা হজম করার সময় দেন, আমরা আবার আপনার কাছে আসবো। তার ক্ষেত্রে জামাত যে রিঅ্যাকশনটা দিচ্ছে এটা নতুন কিছু না, এটাতে অবাক হওয়ারও কিছু নাই। আর মাহফুজের যে পলিটিক্যাল স্ট্যান্ডটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুব জরুরি। এটা মাহফুজের ব্যাপারে আমার অনেক ক্রিটিক আছে, তার অনেক বিষয়ের সাথে আমার দ্বিমত আছে, কিন্তু এখানে বাংলাদেশে একটা মধ্যপন্থার রাজনীতি আপনার লাগবে। এখন মধ্যপন্থার রাজনীতি বিকাশের জন্য যেই ধরনের পজিশন দরকার, আপনি দেখেন ভারতের কারণে এখানে ভারত সমস্ত সময় সবসময় হাসিনাকে একমাত্র তাদের প্রতিনিধি বা হাসিনা নির্ভর যে একটা নীতি, তার কারণে এখানে ভোটাধিকার বঞ্চিত ছিল এবং এখানে গণতন্ত্র ব্যাহত হয়েছে। এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে হাসিনা এবং ভারত উভয়ের ব্যাপারে একটা ধরনের রায় হয়েছে। তো রায় হয়েছে এর মানে এই না যে আপনি এখন পাকিস্তান পন্থার রাজনীতি করবেন, এটা তো হইতেই পারে না, কোনোভাবেই হইতে পারে না এটা।
এবং আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি। আপনি যখন ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে থেকে রাজনীতিরা ফ্রেম করতে চান, তখন আপনাকে বারবার করতে হয় কি, আপনি প্রো স্টেট এন্টি ন্যাশনাল পলিটিক্স করেন। যেমন ধরেন এই অভ্যুত্থানের পরে সর্বপ্রথম সেনাপ্রধান কথা বললো কার সাথে? জামাতের আমিরকে ডাক দিল। এবং অভ্যুত্থানের পরে এমন একটা ভাইব তৈরি হলো যে জামাত দেশ চালাচ্ছে, সমস্ত জায়গায় জামাতের লোক প্রায়োরিটি পাচ্ছে, এটা সত্য মিথ্যা যাই হোক, হ্যাঁ, এমন একটা ভাইব দেখলাম যে জামাতময় একটা বাংলাদেশ। জামাত হঠাৎ করে এত বড় সংগঠন হয়ে গেল যে চারদিকে জামাত, হ্যাঁ, এবং আপনার আওয়ামী লীগের প্রচুর লোক জামাতে ফেরার জন্য তাদের লাইন দিল। তো এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আপনার বাংলাদেশে যে ধরনের রাজনীতিটা বিকশিত হওয়া দরকার সেটা হারাই যাচ্ছিল। আপনার এখানে রিঅ্যাকশনারি পলিটিক্স করার তো কোনো সুযোগ নাই। এখানে ক্যাডার ভিত্তিক রাজনীতি, এখানে চেতনা ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে। তো অভ্যুত্থান স্পিরিটের সাথে যদি ভারতপন্থী রাজনীতি না যায়, তাহলে পাকিস্তানপন্থী রাজনীতি যায় কিভাবে? সেটা তো যাইতে পারে না। তাহলে অভ্যুত্থানের পরে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আপনার এখানে নির্ভর একটা বাংলাদেশ পন্থা নির্মাণ করতে হবে, স্পিরিট অফ দ্য নেশন আপনার কি বলে আবিষ্কার করতে হবে, পুনরাবিষ্কার করতে হবে। সেটা আবিষ্কার করার জন্য যেই ধরনের বয়ান ন্যারেশন তৈরি করা দরকার, সেটা অবশ্যই বাংলাদেশ পন্থা হইতে হবে। এখন বাংলাদেশ পন্থার একমাত্র এজেন্ট ধরেন বিএনপি, এটা তো হইতে পারে না। হ্যাঁ, বিএনপি কে আপনি বাংলাদেশ পন্থার সমস্ত দায় দায়িত্ব দিয়ে দেবেন, আর কোনো আর কেউ এখানে কাজ করতে পারবে না, বা আর কেউ এটার আলোকে রাজনীতি করবেন, এমন তো না। হ্যাঁ, আমি যেটা যতদূর মানে বুঝি, জনাব মাহফুজ আলম যেটা চেষ্টা করেছেন সেটা হলো যে এখানে উনার অন্যান্য আগে পরের উনার যে পলিটিক্যাল ডিসকোর্স, সেগুলো যদি আপনি খেয়াল করেন দেখবেন যে বরাবরই সে একটা বাংলাদেশ পন্থা বিকাশের কথা বলে। এখন বাংলাদেশ পন্থা বিকাশের জন্য আপনাকে এই ধরনের রিঅ্যাকশনারি পলিটিক্স বাদ দিতে পারতে হবে। হ্যাঁ, ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী একটু কোনো পন্থী না। জনাব রনি, একটু বোঝার জন্য আপনাকে আমরা একটু অর্ধেক দেখতে পাচ্ছি। আপনি যদি আপনার ডানে একটু সরে আসেন তাহলে হ্যাঁ, এটা ঠিক আছে। আপনি আমাকে একটু বলেন তো, মানে যে মধ্যপন্থার রাজনীতির কথা আপনি বলছিলেন, যে বাংলাদেশপন্থী রাজনীতি, আপনি কি মনে করেন জামায়াতে ইসলামী এই রাজনীতির পক্ষে অন্তরায়? কারণ বাংলাদেশ পন্থা তো জামায়াতও নিতে পারে, জামায়াতের অসুবিধা কি বাংলাদেশ পন্থা নিতে? মানে 71 সালে আমাদের যাই হোক না কেন, কিন্তু মাহফুজকে আক্রমণ, মানে অন্যর দিক দিয়ে না, মাহফুজের এই আক্রমণ শুধু এটা আজকে এইবার না, কিন্তু মাহফুজ যখনই এই জাতীয় কথা বলতে গেছেন তাকে কিন্তু সজ্ঞানে বা অজ্ঞানে এই আক্রমণের শিকার তাকে হতেই হয়েছে। এইটার কারণটা কি আসলে? জামায়াতের কি প্রবলেম একটা মধ্যপন্থা বা একটা বাংলাদেশ পন্থা নিলে? মধ্যপন্থা বাংলাদেশ পন্থা জামাত তো নিতে পারতেছে না। প্রবলেম তো আছেই। প্রবলেম নিতে পারতেছে না কেন? নিতে পারতেছে না হলো যে তার যে পলিটিক্যাল ন্যারেশন, সেই ন্যারেশনের মধ্যে সে তো ইসলামী পলিটিক্স করে। ইসলামী পলিটিক্স মানে ইসলামের সে যে বয়ানটা নির্মাণ করছে, সেই বয়ানের সাথে তো বাংলাদেশ পন্থা যায় না। হ্যাঁ, তাকে তো ওই রাজনীতি করছে, আবার সে বাংলাদেশ পন্থার বিরোধী এটাও সে বলতে পারবে না। তো ফলে তাকে তো হোলসেল ওই জায়গায় আপনার ধরেন এটা মধ্যপন্থী রাজনীতি সে করতে পারে না। সেটা তার দিক থেকে ঠিকই আছে, কিন্তু সে যেটা করে তার পলিটিক্যাল প্রবলেম যেটা, যে কারণে জামাত মনে হয় যে যখন 10 কদম আগায়, আবার সকালে 10 কদম আগায়, বিকালে 20 কদম পিছায় যায়, এটা মনে হয়। অভ্যুত্থানের পরে এটা ভালোভাবে দেখা যাচ্ছে। কারণ হলো সে সবসময় একটা প্রো এস্টাবলিশমেন্ট রাজনীতি করে। যেমন ধরেন দেখেন, এই যে সমন্বয়কদের মধ্যে দেখবেন যে অনেককে ছাত্রলীগের সাথে যুক্ত ছিল, এবং পরে তারা সমন্বয়ক টায়ার পরে এখন ছাত্র শিবির আগারে হাজির হচ্ছে। হ্যাঁ, এবং প্রশাসনে আপনি দেখেন প্রচুর লোক আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে ছিল, এখন তারা বিএনপি জামাত হিসেবে হাজির হচ্ছে, বিএনপি কম জামাতি বেশি হিসেবে হাজির হচ্ছে। এর ফলে প্রফেশনাল যে লোকটা সে কিন্তু ডিপ্রাইভ হচ্ছে, যে আচ্ছা ওই আমলে আমি বঞ্চিত, এখনো আমি বঞ্চিত। তো আমি বলতেছি যে পলিটিক্যাল একটা ট্রান্সপারেন্সি এইটার একটা গুরুত্ব আছে। আপনি এখন ফ্যাসিবাদ তো আপনার ধরেন শুধুমাত্র শেখ হাসিনার ক্ষমতা কাঠামো এটার কারণেই আপনার বিকশিত হইতে পারছে তা তো না। এটা তো ব্যক্তি চরিত্রের ব্যাপার। আপনি যখন আপনার পজিশনের সাথে কম্প্রোমাইজ করেন, তখন তো ফ্যাসিবাদকে আপনি ফ্যাসিলিটেট করলেন। সেটা আপনি নিজের যে সুবিধার জন্যই করেন। হ্যাঁ, আপনার জীবনের ঝুঁকি ছিল, এটা জানি, এটা সবার জন্যই ছিল জীবনের ঝুঁকি। কিন্তু তাই বলে আপনি যখন আপনার আত্মপরিচয়ের সাথে কম্প্রোমাইজ করেন, তাহলে তো আপনি মোরালি অনেক নিচে নেমে গেলেন, আপনি তো এক ধরনের কম্প্রোমাইজ করলেন। এই পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে। আপনি আগে যে প্রশ্ন, এনসিপির আহ্বায়ক হিসেবে নাহিদকে দেখি, জনাব মাহফুজ এখনো এনসিপিতে জয়েন করেন না। হইতে পারে যে তিনি যদি তো সরকারি পদ ছেড়ে দেন তিনি এনসিপিতে জয়েন করতেও পারেন। এনসিপিতে আরো আছেন প্রধান নেতাদের মধ্যে হাসনাত, সার্জিস, তারপরে এদের মধ্যে আপনি কাউকে মনে করেন কিনা? আপনি যদি প্রশ্নটা অ্যাড্রেস করতে চান তাহলে একটু অ্যাড্রেস করেন, মানুষ হিসাবে বললে আমাদের জন্য বুঝতে সুবিধা হয় যে এটার মধ্যে আসলে নেতৃত্বের জায়গা থেকে কে আসলে পথ দেখাবেন। মানে নাসিরউদ্দিন পাটোয়ারিরা, নাহিদরা, সার্জিসরা, নাকি হাসনাতরা, নাকি কেন্দ্রীয়ভাবে অন্য কোনো জায়গা থেকে, সেটাও যদি আমাদের একটু বলতেন তাহলে আমাদের একটু সুবিধা হতো। আমরা সেই সময়
গোলাম আজমের পার্টি কি রাজনীতিটা করেছিল আমি তাকে উদ্ধৃত করছি। এমনকি স্বাধীনতার পরে মুসলিম রাষ্ট্রগুলি যেন বাংলাদেশকে স্বীকৃতি না দেয় তার জন্য একাধিকবার চিঠি দিয়েছেন, লবি করেছেন। ফলে প্রথম জনযুদ্ধের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যেখানে আত্মদান করতে হয়েছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামে মাত্র 3 সপ্তাহে যে এত বড় আত্মদান করতে হয়েছে তা গোলাম আজমের বাংলাদেশ দেখবার জন্য না, গোলাম আজমের বাংলাদেশ ছিল না, ছিল পূর্ব পাকিস্তান। আমাদের প্রশ্ন, জনাব রনির প্রশ্নটা তো আপনি আসলে অ্যাড্রেস করবেন, আমাদেরও প্রশ্ন জামায়াত বা শিবির সে পূর্ব পাকিস্তান বা পাকিস্তান থেকে আসলে সরে আসছে কিনা। এইটা এটা 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 বাংলাদেশের এগিয়ে যাওয়ার সাথে বাংলাদেশের বিভিন্ন মানুষের সম অধিকারের ক্ষেত্রে সবগুলি জায়গার ক্ষেত্রে রনি স্পষ্ট বলেছেন যেহেতু ইসলামিক রাজনীতি করতে হবে সেহেতু তারা একটা প্রো এস্টাবলিশমেন্ট এবং বাংলাদেশ পন্থার বাইরে গিয়ে একটা রাজনীতি করবেন। জনাব সাদ্দাম, আচ্ছা, আমি শেষ করি। আপনি শুধু এই লাইনটা একটু বলেন, আপনি একদম স্পেসিফিকলি বলেছেন যে বাংলাদেশ পন্থা যেটি আসলে মাহফুজ চান সেই রাজনীতি জামায়াতের পক্ষে করা সম্ভব না, এইটার ব্যাপারে কি সম্ভব না। কেন করা সম্ভব না? জি। এটা বিকজ অফ মওদুদ, এটা যে পাকিস্তান পন্থার কারণে না। জি। এটা পাকিস্তান পন্থার অভিযোগ জামাতকে আমি করছি না, এটা অন্যরা করলে আমি করি না। জি। এটা স্পেসিফিক্যালি মওদুদি সাহেবের যে পলিটিক্সটা তারা করেন, হ্যাঁ, সেই জায়গা থেকে তো জামাত নিজেকে বের করতে পারবে না বা বের হয়ে